সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আপনাদের সঙ্গে আছি আমি অন্তরা বিশ্বাস। প্রতি শুক্রবার আমরা হাজির হই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে। স্বাস্থ্য সংক্রান্ত এই অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে এই সময়ের অসুখ বিসুখ, চিকিৎসা ও করণীয়। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার আলী হোসেন, সাবেক পরিচালক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই আসলে যেটা জানতে চাই, এখন তো বর্ষাকাল, তো বর্ষাকাল আসলেই সবার নানা ধরনের টেনশন তো হয়ই, সর্দি কাশি, একটা স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকে, কিন্তু তার চাইতেও বেশি যে বিষয়টি নিয়ে আর কি সকলের দুশ্চিন্তা, যে প্রতি বছরই ডেঙ্গু হয় এবং এবারও ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আপনার কাছে কি মনে হয় বর্ষাকালে কোন কোন বিষয়ে আসলে সতর্ক থাকা দরকার? আসলে বর্ষাকালে আমাদের দেশে ডেঙ্গু তো হয়, সেটা তো একটা প্রেক্ষাপট অনেক বিরাজ করছে, সেটা কিন্তু অনেক বেশি। আমার একটা ধারণা ছিল সবারই যে ফ্লু হয়তো আমাদের দেশে শীতকালে হয়। আসলে আইসিডির যে গবেষণা সেখানে দেখা গেছে যে আমাদের পিক সিজন অফ ফ্লু হচ্ছে জুন থেকে অক্টোবর। আচ্ছা, তার মানে এখন থেকে শুরু করে একদম অক্টোবর পর্যন্ত যে সময়টা, সেটাই আসলে বেশি খারাপ সময়। আমরা আপনার কাছে আসব, কিন্তু তার আগে আসলে কয়েকটা বিষয় নিয়ে একটু, মানে যে বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই আজকে, সেগুলোর বিষয়ে একটু আপনাকে আগেই জানাতে চাই এবং দর্শকদেরকেও আসলে জানাতে চাই। দর্শক, আমরা আজকে আসলে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলোর মধ্যে একটি রয়েছে ডেঙ্গু, আরেকটি হচ্ছে সিজনাল ফ্লু, এবং এই বর্ষা এলেই আমরা যেটা দেখতে পাই যে সর্দি কাশি অনেক বেশি বেড়ে যায়। এবং এই যে সর্দি কাশি বর্ষা এলে বাড়ে, সেটির আসলে কারণটা কি? আমরা জানি যে ঠান্ডা থাকে চারপাশে, স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকে, সে কারণে আসলে বাড়ে, কিন্তু তারপরেও চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এবং বৈজ্ঞানিক যে কারণগুলো রয়েছে সেগুলো আসলে কি, সেই বিষয়ে আমরা একটু বিস্তারিত আজ জানবো এবং এগুলো থেকে মুক্তির উপায়টাই বা কী। সেই সঙ্গে আমরা দেখতে পাই যে বায়ু দূষণ, সেটিও আসলে অনেক বেশি দেখা যায়। যদিও বায়ু দূষণটা আমরা শীতকালে বেশি দেখতে পাই, কিন্তু এই বর্ষাকালেও বায়ু দূষণ আমাদের দেশে থাকে। তার কারণ হচ্ছে পুরোটা সময় জুড়ে বর্ষা হয় না। আবার বর্ষাকালে বায়ু দূষণের প্রভাব কিছুটা কমই, কিন্তু সেই কমটাও আসলে যেটা আদর্শ মান, সেই আদর্শ মান কিনা, বা বায়ু দূষণের কারণে অন্য সময় যে সকল সমস্যা হয় সেজন্য অন্য সময় যতটা সতর্ক থাকতে হয়, এই যে বর্ষাকাল, সেই বর্ষাকালেও কি ততটা সতর্ক থাকতে হবে নাকি একটু কম সতর্ক থাকলেও হবে? এই বিষয়গুলো নিয়েও আজ আমরা কথা বলবো, এবং সেই সঙ্গে জ্বর হলে কখন রক্ত পরীক্ষা করা উচিত সেটিও আমাদের আজকের আলোচ্য বিষয়। আসলে যে প্রশ্নে আমরা আসলে ছিলাম, যে বিষয়টাতে ছিলাম, যে এই যে ডেঙ্গু এবং সেই সঙ্গে নানা ধরনের সমস্যা, সেটির বিষয়ে আপনি বলছিলেন, আপনার কাছেই শুনি। হ্যাঁ, ডেঙ্গু তো আমাদের দেশে বর্ষাকালে হয়ে থাকে, সাধারণত এডিস মশার আক্রমণ থেকে হয়ে থাকে। এবং যেহেতু যেখানে বদ্ধ পানি থাকে, বাসার চারপাশে থাকে নালা থাকে, যেখানে মশা জন্মগ্রহণ করে, সেখান থেকে ডেঙ্গু তো উৎপন্ন হয়। ডেঙ্গুর কারণে জ্বর হয় এই সিজনে, পাশাপাশি যে মৌসুমি যে ফ্লুটা, সেটার জন্য কিন্তু জ্বর হয়। তা আমাদের জানতে হবে যে জ্বরটা আসলে কিসের জন্য হচ্ছে, এটা কি ডেঙ্গুর জন্য হচ্ছে না মৌসুমি ফ্লুর জন্য হচ্ছে। যদি ডেঙ্গুর জন্য হয় তার প্রেক্ষাপট হচ্ছে আলাদা, আর মৌসুমি ফ্লুর কারণে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা সিম্পল যে বাতাসের যে আর্দ্রতা, টেম্পারেচার ওঠানামা করা এবং ঘরে যে স্যাঁতস্যাঁতে ভাব, এগুলো থেকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলে কিন্তু ফ্লুটাকে আমরা অনেকাংশে প্রিভেন্ট করতে পারি। পাশাপাশি যে ফ্লুর যে ভ্যাকসিন, এটা রিকমেন্ডেড হচ্ছে বেসিক্যালি জুন মাসের আগেই, এপ্রিলে যদি আমরা ভ্যাকসিনটা নিয়ে নিতে পারি, তাহলে কিন্তু অনেকাংশে ফ্লুটাকে প্রিভেন্ট করা সম্ভব। মানে ফ্লুর ভ্যাকসিন কি তার মানে প্রতি বছরই নিতে হবে? প্রতি বছর এপ্রিলে নিয়ে, হ্যাঁ, প্রতি বছর এপ্রিলের মধ্যে যদি আমরা মে এপ্রিলের মধ্যে নিয়ে নিতে পারি, তাহলে কিন্তু অনেকাংশে এটা সম্ভব প্রিভেন্ট করা। এর পাশাপাশি আরও কিছু ভাইরাস আছে যেটাকে আমরা ফ্লু বলছি, সেটা কিন্তু ইনফ্লুয়েঞ্জা এ এবং বি দুটো দিয়ে হতে পারে। আর বাচ্চাদের ক্ষেত্রে যেটা হচ্ছে আরএসভি, রেসপিরেটরি সিনসাইটিল ভাইরাস দিয়ে হয়, সেটা কিন্তু একদম জন্মের পর থেকেই শুরু হতে পারে। এবং সেই ক্ষেত্রে আমাদের প্রিভেনশনের ওয়েটা হচ্ছে যে গর্ভবতী মাকে যদি আমরা 32 উইক্সের পরে, বিফোর 36 এর মধ্যে ভ্যাকসিনটাই দিয়ে দিই, তাহলে কিন্তু সেই অ্যান্টিবডি যেটা মায়ের মধ্যে হয়, সেটা বাচ্চার মধ্যে গিয়ে বাচ্চাটাকে প্রটেক্ট করতে পারে। আর এছাড়া আরও কিছু ভাইরাস আমাদের দেশে এই সময় হয়ে থাকে, যেমন এডিনো ভাইরাস, রাইনো ভাইরাস, এগুলো তো কিন্তু আমরা আক্রান্ত হতে পারি। সুতরাং এই সিজনটাতে কিন্তু ফ্লু এবং
ডেঙ্গু, দুটার জন্যই কিন্তু দেখবো আমরা হাসপাতালগুলোতে, ক্লিনিকগুলোতে রোগীর চাপ অনেক বেশি বেড়ে যায়। অনেকে কাশি নিয়ে আসছে, কেউ জ্বর নিয়ে আসছে, কেউ শ্বাসকষ্ট নিয়ে আসছে। এবং যারা ইমিউনো কম্প্রোমাইজ থাকে, যেমন অনেকের হৃদরোগের থাকতে পারে, অনেক কিডনি ট্রান্সপ্ল্যান্ট থাকতে পারে, অনেকে ক্যান্সারের জন্য কেমোথেরাপি পেতে পারে, এই ধরনের পেশেন্ট যারা ইমিউনো কম্প্রোমাইজ, তারা এই ভাইরাস আক্রমণের কারণে তাদের কিন্তু ওই ডিজিজগুলো আরও বেশি বেড়ে যায়। আর পাশাপাশি যেটা হয়, ভাইরাস আক্রমণের কারণে তার সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হয়, তখন তার কমপ্লিকেশনগুলো শুরু হতে থাকে। অর্থাৎ যদিও এটা ভাইরাস দিয়ে শুরু হয়, আলটিমেটলি তো সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন দিয়ে কমপ্লিকেটেড ফর্মে চলে যায়। ফ্লুকে আমরা আগে কি বলতাম, মানে ফ্লু শব্দটা আমাদের জন্য এই গত হয়তো বা 1 দশক ধরে আমরা একটু বেশি শুনতে পাচ্ছি। 50 বছর আগে এটাকে কি বলা হতো, মানে ফ্লু মানে কি? ইনফ্লুয়েঞ্জা বলা হতো। এই যে ইনফ্লুয়েঞ্জার জন্য কি তখন ভ্যাকসিন নিতে হতো প্রতি বছর? তখন তো ভ্যাকসিন ছিল না আসলে, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন অনেক পরে আসে। এবং আমাদের দেশে আমরা এই বিষয়ে সজাগ হই খুব বেশি না, হয়তো 3-4 বছর আগ থেকে আমরা অনেকটা সজাগ হই ইনফ্লুয়েঞ্জার। তখন মনে করা হতো যে সিজনাল ফ্লু যেটা হয়ে এমনি সেরে যাবে, কিন্তু বিশেষ করে আমরা যদি উন্নত বিশ্বের কথা বলে থাকি, সেখানে কিন্তু 40% পেশেন্ট কিন্তু মারা যায় ফ্লুর কারণে, কিন্তু ফ্লুর কমপ্লিকেশনের কারণে। কিন্তু আমাদের দেশে মৃত্যুর রেট অনেক কম সেই হিসাবে আমি বলবো। এবং আমাদের যে কমপ্লিকেটেড পার্টটুকু হয় সেটা কিন্তু হয় ইমিউনো কম্প্রোমাইজড ইন্ডিভিজুয়ালের মধ্যে, আর হচ্ছে যারা ঝুঁকিতে থাকে, যেমন যাদের বয়স 2 বছরের কম অথবা যাদের বয়স 60 বছরের বেশি, তারা যদি ফ্লুতে আক্রান্ত হয় তাহলে তাদের ঝুঁকিটা অনেকাংশে বেশি থাকে। সেই জন্য আমাদের উচিত সবাই ফ্লু ভ্যাকসিন অ্যাটলিস্ট এপ্রিল-মে মাসের মধ্যে নিয়ে নেওয়া, তাহলে কিন্তু আমরা এই ফ্লু আক্রান্ত হওয়া এবং ফ্লু রিলেটেড কমপ্লিকেশন থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। ওকে, এবারে দুটি প্রশ্ন, একটা হচ্ছে ফ্লু কেন হয়, আর একটা হচ্ছে ফ্লু হওয়ার যে লক্ষণ সেগুলো আসলে। ফ্লু তো হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এ আর বি, দুইটা ভাইরাস দিয়ে হতে পারে। লক্ষণটা হচ্ছে যে হঠাৎ করে জ্বর অনুভূত হওয়া, তার পাশাপাশি গলা ব্যথা হওয়া, হাঁচি কাশি হতে পারে, আর পুরো শরীরে খুব ব্যথা হতে পারে। এবং এই জ্বরটা সাধারণত 101 থেকে 3 পর্যন্ত হতে পারে, এবং সাধারণত 2-3 দিনের মধ্যেই এটা আস্তে আস্তে আমরা উপশম হতে পারে। এবং এক্ষেত্রে আমরা শুধু প্যারাসিটামল খেলেই হয়ে যায়, আর তেমন কিছু আসলে প্রয়োজন হয় না। আমরা যদি নিশ্চিত হতে পারি যে এই পেশেন্টের ডেঙ্গু না, সেই ক্ষেত্রে আমরা হয়তো এই ব্যথানাশক কিছু ওষুধ পাওয়া যায়, আইবুপ্রোফেন গ্রুপের ওষুধ হয়তো খাওয়া যেতে পারে। তবে সাধারণত প্যারাসিটামল অথবা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধই যথেষ্ট এখানে। আর বিশ্রাম নেওয়া, পর্যাপ্ত ফ্লুইড খাওয়া, ভিটামিন সি খাওয়া, এগুলোতেই ফ্লু সেরে, বেশিরভাগ ক্ষেত্রেই সেরে যায়। কোনো কোনো ক্ষেত্রে যে কথাটা বললাম, যারা ইমিউনো কম্প্রোমাইজ থাকে তাদের ক্ষেত্রে আপনার ফ্লুতে সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হয়। সেক্ষেত্রে তার নিউমোনিয়া হতে পারে, যেটা আমাদের দেশে প্রধানত স্টেটোকক্কাস নিউমোনিয়া অথবা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা দিয়ে হতে পারে। সেখানে লাং ইনভলভমেন্ট হয়, লাং ইনভলভমেন্ট হয়ে তার শ্বাসকষ্ট হয়, এবং সেক্ষেত্রে রক্তে অক্সিজেনের পরিমাণটা কমে যায়, এবং অনেক ক্ষেত্রে হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে। আচ্ছা, ফ্লু কি বর্ষাকালে বেশি হয় নাকি শীতকালে? এই যে কনসেপ্টটা আমাদের দেশে এতদিন সবাই মনে করতো যে শীতকালে অথবা শীত যাওয়ার প্রাককালে হয়, কিন্তু আইসিডিডিআরবিতে যে একটা গবেষণা হয়েছে, সেই গবেষণা দেখা গেছে যে আমাদের দেশে ফ্লুর প্রধান সিজনটাই হচ্ছে বর্ষাকাল। আচ্ছা, এবং সেটা কিন্তু স্থায়িত্ব বেশ বড়, কিন্তু এটা জুন থেকে আরম্ভ হয় এবং অক্টোবর পর্যন্ত হয়। সাধারণত জুন থেকে আগস্ট পর্যন্ত হচ্ছে একদম হাইয়েস্ট পিক পিরিয়ড বলা যায়। জুন থেকে আগস্ট পিক পিরিয়ড। আচ্ছা, তাহলে শীত প্রধান দেশে ফ্লু বেশি হয় কেন? একই কারণে। শীত প্রধান দেশে যে ফ্লুটা হয়, স্যাঁতসেঁতে থাকে পরিবেশ। শীত প্রধান দেশে কিন্তু ফ্লুটা শীত যখন প্রিভেল করে তখন হয় না, কিন্তু শীত এবং ট্রানজিয়েন্ট পিরিয়ডে হয়। ওদের হয় আপনি স্প্রিং এ, ইউজুয়ালি স্প্রিং সিজন ওদের আসলে এই ফ্লুটা হয়। ওকে, মানে শীত প্রধান দেশেও বসন্তকালে, তাদের দেশের বসন্তকালে হচ্ছে ফ্লু বেশি হয়। মানে বৃষ্টির পানি, আর্দ্রতা, স্যাঁতসেঁতে পরিবেশ এবং বায়ু দূষণ, এই সকল জিনিসই বর্ষাকালে দেখা যায়। এর ফলে ফুসফুসে কিংবা শ্বাসতন্ত্রে কি কি ধরনের সমস্যা হতে পারে? শ্বাসতন্ত্রে যেটা হয়, আমরা বলি বাচ্চাদের ক্ষেত্রে হয় ব্রঙ্কিওলাইটিস, যেখানে আপনার বাচ্চা ঘন ঘন শ্বাস নেয়, বুকে শাঁসা শব্দ করে, এবং নিঃশ্বাসের সাথে ইনড্রয়িং অফ দ্য চেস্ট, অর্থাৎ বুকের খাঁচাটা দেবে যায়। এটা বাচ্চাদের ক্ষেত্রে হয়। বয়স্কদের ক্ষেত্রে গলা ব্যথা, শুকনা কাশি, অনেকে আছে কাশতে কাশতে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যায়, যেটাকে আমরা কফ সিনকোপ বলে থাকি, সেটা হয়। এগুলোই মেনলি প্রধান লক্ষণ হয়ে থাকে। পাশাপাশি যাদের আপনার
প্রিভিয়াস রেসপিরেটরি ইনফেকশন ক্রনিক ডিজিজ থাকে, যেমন অনেকের হয়তো অ্যাজমা আছে, কারো সিওপিডি আছে, কারো ব্রঙ্কেকটেসিস আছে, এই ধরনের যাদের প্রিভিয়াস লাং রিলেটেড ডিজিজ থাকে তাদের ক্ষেত্রে সেই ডিজিজগুলো বেড়ে যায়। অর্থাৎ তার যদি অ্যাজমা থাকে, অ্যাজমার তীব্রতা বেড়ে যায়। সিওপিডি থাকলে সেটাকে আমরা বলি এক্সাজারবেশন অফ সিওপিডি হয়। ব্রঙ্কেকটেসিস থাকলে তার এক্সাজারবেশন অফ ব্রঙ্কেকটেসিস হয়। এগুলো হচ্ছে ফ্লুর রিলেটেড মানে প্রিভেইলিং লাং ডিজিজের কমপ্লিকেশন আসলে বেসিক্যালি। অর্থাৎ ফ্লু হওয়ার জন্য এই ডিজিজগুলো বেড়ে যাচ্ছে, ক্রনিক ডিজিজগুলো বেড়ে যাচ্ছে, কিন্তু ফ্লু কিন্তু এই ডিজিজগুলো করে না আসলে। অর্থাৎ যার অ্যাজমা আছে, যার সিওপিডি আছে, যার ব্রঙ্কেকটিস আছে, তার ক্ষেত্রে ফ্লুতে আক্রান্ত হলে এই ডিজিজগুলো বেড়ে যায়। সেই ক্ষেত্রে তার ডিজিজ বাড়ার কারণে শ্বাসনালী সংকুচিত হয়ে যায়, শ্বাসকষ্ট হয়, এবং অনেক ক্ষেত্রে আমরা বলি রেসপিরেটরি ফেলিউর ডেভেলপ করে। আমরা দেখতে পাই যে যাদের তীব্র ফ্লুর কারণে তীব্র অ্যাজমা অ্যাটাকের জন্য তাকে হয়তো আইসিইউতে যেতে হয়, অথবা হাই ডিপেন্ডেন্সি ইউনিটে যেতে হয়, ঘন ঘন নেবুলাইজার নিতে হয়। অনেক ক্ষেত্রে সিওপিডি পেশেন্টকে আমরা দেখতে পাই তার ইন্টিউবেশন প্রয়োজন হতে পারে। অর্থাৎ ডিপেন্ডিং আপন তার প্রিভেইলিং ডিজিজের সিভিয়ারিটির উপরে তার ফ্লুর কারণে রোগের তীব্রতাটা বেড়ে যেতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে অ্যাজমা আসলে কেন হয়ে থাকে, এবং অ্যাজমা তো সাধারণত এই যে এই বর্ষাকালে বাড়ে নাকি শীতকালে বাড়ে? এটাও কি ভুল ধারণা আছে কিনা? অ্যাজমা তো একটা ক্রনিক ডিজিজ, এটা তো একটা ক্রনিক ডিজিজ, এটা একটা ইনফ্লেমেটরি ডিজিজ বেসিক্যালি আমরা বলবো। যে কোনো কন্ডিশনে শ্বাসনালীতে যদি আমাদের প্রদাহ হয় তাহলে যা যে প্রিভিয়াস যদি অ্যাজমা থাকে সেটা বাড়তে পারে, সেটা ফ্লুতেও বাড়তে পারে, সিজনাল ফ্লুতে হতে পারে, অথবা যদি কোনো ডাস্ট এক্সপোজার হয় তাহলেও হতে পারে, অথবা যেখানে ধোঁয়া আছে ফিউমসে গেলেও হতে পারে, কেমন। তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাজমা বাড়তে পারে। অ্যাজমাটা বেসিক্যালি হচ্ছে ইনফ্ল্যামেটরি ডিজিজ, যেটা আমাদের বডি ইমিউন সিস্টেমের রিয়াকশনের জন্য হয়ে থাকে। এটা ইমিউন মেডিয়েটেড ডিজিজ বেসিক্যালি, এবং এটা কোনো ইনফেক্টিভ ডিজিজ না, এটা ইমিউন মেডিয়েটেড ডিজিজ। তো ফ্লুতে আমাদের ইমিউন সিস্টেমটাকে একটু চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আমরা যদি ফ্লুতে আক্রান্ত হই তাহলে আমার যদি ভাইরাস যেটা ঢুকলো সেই ভাইরাস সংক্রমণের কারণে যার প্রিভিয়াস অ্যাজমা থাকে সেই অ্যাজমাটা হয়তো বাড়তে পারে। কিন্তু যাতে ওয়েল কন্ট্রোলড অ্যাজমা থাকে, অর্থাৎ যদি কারো অ্যাজমাটা পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে, সেক্ষেত্রে ফ্লু যদি হয়ে থাকে তাহলে যদি প্রিভেন্টিভ মেডিসিনটা বাড়িয়ে দেওয়া যায় ওই সময়ের জন্য, তাহলে অ্যাজমা এক্সাজারবেশন হবে না, কিন্তু কোনোভাবেই হবে না। কিন্তু যার অ্যাজমাটা নর্মালি অনিয়ন্ত্রিত আছে তাদের কিন্তু ফ্লুতে আক্রান্ত হলে অ্যাজমা এক্সাজারবেশন হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। আচ্ছা, তার মানে তাহলে কি বলবো যে অ্যাজমা বর্ষাকালে বাড়ে? অ্যাজমা বাড়ে না, অর্থাৎ অ্যাজমাটা বর্ষাকালে যাদের অ্যাজমা থাকে তারা ফ্লুতে আক্রান্ত হলে তাদের অ্যাজমার প্রকোপ বাড়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আচ্ছা, তার মানে অ্যাজমা যা থাকার তাই থাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি। অ্যাজমা যদি তার কন্ট্রোলে থাকে, আমরা যদি ফ্লুটাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে অ্যাজমাটা কিন্তু সিভিয়ার অথবা কমপ্লিকেট হবে না। সেটাকেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যদিও আমাদের দেশে একটা ধারণা আছে যে অ্যাজমাটা শীতকালে বেড়ে যায়, এটা আমাদের ধারণা আছে, এবং এটাও সত্যি যে শীতকালে আমাদের দেশে অ্যাজমা বাড়ে। সেটার প্রেক্ষাপট কিন্তু আলাদা। সেই প্রেক্ষাপটটা হচ্ছে বাতাস শুষ্ক হয়ে যায় এবং আমাদের এয়ারওয়েটা বাতাসের টেম্পারেচারের কারণে কুল হয়ে নার্ভ এন্ডিংগুলো স্টিমুলেট হয়, এটা একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের দেশে শুষ্ক আবহাওয়ার কারণে বাতাসের ধূলিকণা ভেসে বেড়ায়। সেই ধূলিকণাগুলো যখন ইনহেল করে সেগুলো অ্যাজমার এক্সারবেশনটা বাড়িয়ে দেয়। আর পাশাপাশি আমরা যারা বাসায় যেন অনেকে যেমন শীতের কাপড় রেখে দেয়, ড্রয়ার অনেক দিন রেখে দেয়, সেখানে তার কিছু ফাঙ্গাস জমে যায়, সেই ফাঙ্গাসের যে মোল্ডগুলো আছে সেটা বের করা হয়, সেটা ইনহেল করলে অ্যাজমাটা বেড়ে যেতে পারে। সুতরাং শীতকালে অ্যাজমা বাড়ে অ্যাজ এ হোল, সেটা হচ্ছে বিকজ অফ দ্য মাল্টিপল রিজন যেটা আমি ডিসকাস করলাম। আর এই বর্ষাকালে যে অ্যাজমার প্রকোপটা সেটা হচ্ছে যারা ফ্লুতে আক্রান্ত হয় তাদের যদি অ্যাজমাটা নিয়ন্ত্রণ না থাকে তখন তাদের অ্যাজমাটা বাড়তে পারে। আপনি শীতকালে ওই যে শীতের জামা কাপড় বের করার কথা বলছেন, তাহলে কি করা উচিত? বের করেই আগে ধুয়ে ফেলা উচিত নাকি বের করে রোদে দেওয়া উচিত? সেটা আমরা বলবো যে যদি কোনো ব্যক্তি অ্যাজমাতে অ্যাটাক হয় তাকে বলবো যে সে বরঞ্চ বের না করে অন্য একজন কাপড়টা বের করবে, বেরটা ধুয়ে ফেলবে, ভালো করে রোদে শুকিয়ে নেবে।
তাহলে তার অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে না। না ধুয়ে যদি রোদে শুকায় তাহলে কি হবে? তাহলে হবে। আমরা যদি ভালো মতো শুকাতে দিতে পারি তাহলে যে ফাঙ্গাসের যে মোল্ডগুলো আছে সেগুলো মারা যায়, ছত্রাকের গুলো, সেক্ষেত্রে অ্যাটাকটা হবে না। বেটার হচ্ছে এটাকে ওয়াশ করে নেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। ওকে, আমরা এবারে একটু ডেঙ্গুর বিষয়ে কথা বলতে চাই। এই ডেঙ্গু জ্বর আর সাধারণ জ্বরের মধ্যে পার্থক্যটা কি, আর কখন এই টেস্ট করাতে হবে? ডেঙ্গুর জ্বর হচ্ছে বেশ হাই ফিভার হবে, যেমন 104, 103 এবং সাথে সাথে সিভিয়ার পেইন, স্পেশালি হেডেক, চোখের পিছনে ব্যথা। এটা হচ্ছে ডেঙ্গুর একটা কমন সিমটম। হাই ফিভার, হেডেক, চোখের পিছনে ব্যথা, অনেকের গায়ে র্যাশ দেখা যেতে পারে। তখন আমরা হয়তো সাসপেক্ট করতে পারবো ডেঙ্গু। এখন যদি আমরা ডেঙ্গু সাসপেক্ট করি তাহলে আমাদের বিষয়টা হচ্ছে আলাদা করার বিষয় হচ্ছে যে যেহেতু এই মৌসুমে ডেঙ্গু এবং ফ্লু যেহেতু একসাথে হয় সেটাকে আলাদা করাটা বেশ জরুরি। এই জন্য জরুরি, তার কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা কিছু অ্যান্টিভাইরাল মেডিকেশন ইউজ করি কিছু কিছু ভাইরাল ডিজিজে, ডেঙ্গুতে তো সে ধরনের ব্যবহার করার কোনো সুযোগ নেই। সেই জন্য এটা আলাদা করা আসলে প্রয়োজন আছে। তা আমরা সাধারণত যদি ফ্লু চিন্তা করে থাকি সেক্ষেত্রে আমরা নেজাল সোয়াব, থ্রোট সোয়াবের আরটিপিসিআর করি। আমরা আরটিপিসিআর রেসপিরেটরি প্যানেল টেস্ট করি, করলে আমরা কিন্তু ইজিলি আইডেন্টিফাই করতে পারি ভাইরাসটাকে, ইনফ্লুয়েঞ্জা এ, বি, আরএসবি অথবা এডিনোভাইরাস, রাইনোভাইরাস, আমরা এটাকে ইজিলি আলাদা করতে পারি। ডেঙ্গুর ক্ষেত্রে আমরা যদি কারো সন্দেহ করি তার ডেঙ্গু হতে পারে তাহলে আমরা প্রথম 3 দিনের মধ্যে যেটা করবো NS1 বলি আমরা, যেটা ডেঙ্গু অ্যান্টিজেনটাকে পরীক্ষা করতে বলি। NS1 যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে তো আমরা বলি ধরে নিলাম যে তার ডেঙ্গু হয়েছে। এবং অনেক ক্ষেত্রে পেশেন্ট হয়তো 4-5-6 দিন পরে আসলো, সেক্ষেত্রে NS1 করে কোনো লাভ নেই। সেক্ষেত্রে আমরা ডেঙ্গু অ্যান্টিবডি টেস্ট করি। সাধারণত 6 ডে থেকে অনওয়ার্ডস আমরা বলি ইমিউনোগ্লোবুলিন M এবং G এ দুটা করতে বলি। দুটা করার উদ্দেশ্য হচ্ছে দেখা যে তার প্রিভিয়াস ডেঙ্গু হয়েছে কিনা অথবা রিসেন্ট ডেঙ্গু কিনা। যদি আমরা G পজিটিভ পাই তাহলে বলি যে প্রিভিয়াস ডেঙ্গু, আর যদি M পজিটিভ পাই তাহলে বুঝতে হবে যে রিসেন্ট ডেঙ্গু। এই দুটা একটু দেখার একটা বিশেষ কারণ আছে। তার কারণ হচ্ছে যে প্রথমবার ডেঙ্গু হওয়ার পরে দ্বিতীয়বার এবং তৃতীয়বার যদি কারো ডেঙ্গু হয় সেটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ এবং সেটা সিভিয়ারিটি তো অনেক বেশি। সেই জন্য IgM, IgG দুটোই করা হয় ইউজুয়ালি অন দ্য 6th ডে। পাশাপাশি একটা ব্লাড কাউন্ট করতে বলি আমরা, দেখার জন্য যে ইউজুয়ালি তো ডেঙ্গুতে WBC কাউন্ট কমে যেতে পারে, প্লেটলেট অবশ্য পরের দিকে কমে, যখন জ্বর কমে যায় তখন প্লেটলেটটা কমা শুরু হয়ে থাকে। এবং ডেঙ্গুর জন্য সাধারণত NS1, IgM, IgG অ্যান্টিবডি করলেই হয়ে যায়। কতদিন পরে করবে বলছিলেন? প্রথম 3 দিনের মধ্যে আমরা NS1টা করবো রক্তের, এবং 6 ডে থেকে অনওয়ার্ডস আমরা হিমোগ্লোবিন টেস্টটা করবো, অ্যান্টিবডি টেস্ট করবো। তার মানে কারো জ্বর যদি 103 থেকে 104 হয় তাহলে জ্বরের প্রথম 3 দিনের মধ্যে ডেঙ্গুর টেস্ট করে ফেলতে হবে। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে মূল কথা। আর এছাড়া ডেঙ্গু জ্বর থেকে ডেঙ্গু থেকে বাঁচার জন্য কি কি সাবধানতা অবলম্বন করা দরকার? ডেঙ্গু থেকে বাঁচার জন্য হচ্ছে যে আমরা মসকিউটো যেখানে প্রিভেনশন করতে হবে, সেটা এখন বর্তমানে আমাদের সকলেই এটা জানি আমরা, যে মসকিউটো বাইট যখন দেয় ইউজুয়ালি 4 to 10 ডেজ একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে, এরপর হয়তো ডেঙ্গুটা এক্সপ্রেস করে থাকে আর কি। সুতরাং মসকিউটো বাইটটা প্রিভেন্ট করার জন্য যা যা মেজার্স নেওয়ার দরকার সেগুলো তো আমরা অবশ্যই নেব। পাশাপাশি আপনার কিছু ভ্যাকসিন আছে ডেঙ্গুর, যদিও খুব পপুলার না এটা। আপনার কিউ ডেঙ্গু নামে একটা ভ্যাকসিন এসেছে এখন বর্তমানে, যেটা ইউজুয়ালি 3 মাস ইন্টারভ্যালে নিতে হয়, 2টা ডোজ নিতে হয়। নিলে কিন্তু ডেঙ্গুর সিভিয়ারিটি অনেকাংশে কমে যায়, এবং এটা অনেক দেশেই রিকমেন্ডেড। ইউজুয়ালি 4 থেকে 60 বছর বয়সের মধ্যে এটা রিকমেন্ডেশন আছে। আর ডেঙ্গু ভ্যাকসিন নামে একটা ভ্যাকসিন আগে ছিল, যেটা এখন খুব বেশি পপুলার না এটা। তার বিশেষ কারণ হচ্ছে আপনার যে ওটা করার জন্য ডেঙ্গু টেস্ট একেবারে ম্যান্ডেটরি। তার কারণ হচ্ছে যদি কারো প্রিভিয়াস ডেঙ্গু না হয় তাকে ভ্যাকসিন দেওয়া যাবে না। প্রিভিয়াস ডেঙ্গু হলে তখন শুধু দেওয়া সম্ভব, সেই জন্য ওটা তত বেশি পপুলার হয়নি। ওটা সাধারণত 3 মাস 3টা ডোজ দিতে হতো, 6 মাস ইন্টারভ্যালে দেওয়া দিত। স্যানোফি এটা তৈরি করতো আগে। তো এখন কিউ ডেঙ্গুটাই বেশ পপুলার সারা ওয়ার্ল্ড ওয়াইড, কারণ এটাতে কোনো রক্ত পরীক্ষা করতে হয় না। কিন্তু 2টা ডোজ ইউজুয়ালি 3 মান্থ ইন্টারভ্যালে নেওয়া যায়, এবং নিলে কিন্তু আমাদের ডেঙ্গু হবে না সেটা কিন্তু না, ডেঙ্গুর তীব্রতাটা প্রিভেন্ট হবে। এই জন্য এটা রিকমেন্ডেড সারা পৃথিবীতে এখন। আমরা একটু নিউমোনিয়ার বিষয়ে কথা বলতে চাই, কিন্তু একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন স্বাস্থ্য সংলাপ।
বিরতির পর আবারও স্বাগত। দেখছেন স্বাস্থ্য সংলাপ। আজ আমরা কথা বলছি এ সময়ের অসুখ বিসুখ, চিকিৎসা ও করণীয় এই বিষয় নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার আলী হোসেন, সাবেক পরিচালক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, এবং তিনি প্রেসিডেন্ট বাংলাদেশ লাং ফাউন্ডেশন। আপনাকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আসলে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে নিউমোনিয়া এখন কি বেশি হয় নাকি, বা শিশুদের, বয়স্কদের, বা যারা প্রাপ্তবয়স্ক, কাদের আসলে নিউমোনিয়া বেশি হয়? হ্যাঁ, নিউমোনিয়া তো যে কোনো বয়সে হতে পারে। আমাদের কোনো এই যে আসলে নিউমোনিয়ার জন্য ইমিউন না, কিন্তু আমাদের একটা অবজারভেশন হচ্ছে যে করোনা পরবর্তীতে আমাদের দেশে নিউমোনিয়ার প্রকোপ অনেকাংশে বেড়ে গেছে। আমরা আগে করোনা পূর্ববর্তী সময়ে এত নিউমোনিয়া পেশেন্ট আসলে পেতাম না। এখন আমরা দেখতে পাচ্ছি যে নিউমোনিয়া যে কোনো এই যে নিউমোনিয়া বেশ কমন, পাশাপাশি নিউমোনিয়ার তীব্রতা অনেক বেশি। এটা একটা হতে পারে যে করোনার ভ্যাকসিনের হয়তো একটা সাইড ইফেক্ট হিসাবে ইমিউনিটি চেঞ্জের কারণে হতে পারে, একটা প্রেক্ষাপট এটা হতে পারে। সেকেন্ড হতে পারে আমাদের দেশে যে পপুলেশন, ডেন্সিটি অফ দ্য পপুলেশন হচ্ছে হাই, হ্যাঁ, তাদের ইজিলি একজন থেকে আরেকজনের সংক্রমণের পরিমাণটা অনেক বেশি। দ্যাট মে বি অ্যানাদার কজ। থার্ড হচ্ছে মানে এয়ার পলিউশনস। এগুলো কিন্তু মিলে হয়তো আমরা হয়তো ভাবছি করোনা পরবর্তী বেড়েছে, তার সাথে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসেবে হয়তো ডেন্স পপুলেশন, এয়ার পলিউশন, এগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টর বলে আমি মনে করি। তা আমরা নিউমোনিয়াতে দেখতে পাচ্ছি যে আমরা যদি গ্রুপ ভাগ করি তাহলে দুইটা গ্রুপ, একটা হচ্ছে চিলড্রেন গ্রুপ, একটা এল্ডারলি গ্রুপ। এই দুইটা গ্রুপের মধ্যে আমরা নিউমোনিয়াকে সাধারণত দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ব্রঙ্কোনিউমোনিয়া, একটা লোবার নিউমোনিয়া। ব্রঙ্কোনিউমোনিয়া মানে হচ্ছে যেখানে ফুসফুস, দুইটা ফুসফুসে এফেক্টেড হয় একই সাথে। আর লোবার নিউমোনিয়াটা হচ্ছে যে ফুসফুসের একটা অংশ অথবা একাধিক অংশ একদিকে অথবা অপর দিকে এফেক্টেড হলো, দুইটা ফুসফুস একসাথে আক্রান্ত নাও হতে পারে। তো আমাদের দেশে আমরা যে ব্রঙ্কোনিউমোনিয়া প্রকটটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে এবং এল্ডারলি পেশেন্টের ক্ষেত্রে, অর্থাৎ যাদের বয়স 2-3 কম অথবা 60 উপরে, তারা কিন্তু ব্রঙ্কোনিউমোনিয়া খুব বেশি এফেক্টেড হয়। আর লোবার নিউমোনিয়াতে যে কোনো বয়সী হতে পারে, বাচ্চারা হতে পারে, এল্ডারলি হতে পারে, ইয়াং অ্যাডাল্ট গ্রুপে হতে পারে, যে কোনো বয়সী হতে পারে। নিউমোনিয়াটা সাধারণত ভাইরাস দিয়ে হতে পারে, ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে, ইভেন ফাঙ্গাস দিয়ে হতে পারে, ইভেন টিউবারকুলোসিসও নিউমোনিয়া হতে পারে, যে কোনো অর্গানিজমে নিউমোনিয়া। নিউমোনিয়া শব্দের অর্থটা হচ্ছে ইনভলভমেন্ট অফ দ্য লাং প্যারেনকাইমা। আমরা যদি ফুসফুস এবং শ্বাসনালীকে ভাগ করি তাহলে দুইটা পার্ট, একটা হচ্ছে এয়ারওয়ে, একটা লাং প্যারেনকাইমা। যখন এয়ারওয়ে ইনভলভ হয় সেটাকে আমরা বলি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, আর যখন সেটা ফুসফুসের অ্যালভিউলাইকে ধরে, প্যারেনকাইমা ধরে, সেটাকে বলি আমরা নিউমোনিয়া। এবং এই ক্ষেত্রে নিউমোনিয়ার ক্ষেত্রে সাধারণত বাচ্চা এবং এল্ডারলি ছাড়া ইয়াং গ্রুপের যে পপুলেশন, তাদের ক্ষেত্রে নিউমোনিয়া আক্রান্ত হয় শুধুমাত্র ইমিউনোকম্প্রোমাইজড কন্ডিশনে হয়। অর্থাৎ যদি কারো প্রিভিয়াস কোনো লাং ডিজিজ থাকে, সে মোর সাসেপ্টিবল থাকে এটা হওয়ার জন্যে, অথবা যদি কারো প্রিভিয়াস কিছু ডিজিজ থাকে যেগুলোতে তার ইমিউনিটি কমে যায়। হ্যাঁ, যেমন আমরা বলতে পারি যে একটা পেশেন্টের ডায়াবেটিস আছে, সে বেশ ঝুঁকিপূর্ণ, কারো হৃদরোগ আছে, তার সাথে অনেকগুলো ওষুধ খায়, সে ঝুঁকিপূর্ণ, কারো কিডনি ডিজিজ আছে, ক্রনিক্স যেটা কিডনি ডিজিজ, অথবা রিনাল ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট, তারাও বেশ ঝুঁকিপূর্ণ নিউমোনিয়ার জন্য। ফোর্থ হচ্ছে যাদের ক্যান্সার আছে, যারা কেমোথেরাপি পাচ্ছে অথবা রেডিয়েশন কেমোথেরাপি পেয়েছে অথবা অনগোয়িং ওরাল কেমো পাচ্ছে, তারাও বেশ ঝুঁকিপূর্ণ। এই গ্রুপগুলো হচ্ছে নিউমোনিয়ার জন্য বেশ ঝুঁকিপূর্ণ। অর্থাৎ এদের ক্ষেত্রে যদি কোনো ব্যাকটেরিয়া অথবা ভাইরাস ঢুকে থাকে, সেটা আমাদের বডি ইমিউন সিস্টেম সেটাকে প্রিভেন্ট করতে পারে না, সেক্ষেত্রে তাদের নিউমোনিয়াটা হয়ে যায়। নিউমোনিয়ার ক্ষেত্রে কি মানে বর্ষাকালে মানে বেশি হয়ে থাকে নিউমোনিয়া? নিউমোনিয়ার যদিও কোনো সিজনাল সেরকম কোনো ভেরিয়েশন নেই, নিউমোনিয়া যে কোনো সময় হতে পারে। তবে যে কথাটা আমরা প্রথমে শুরু করেছিলাম যে এই যে মৌসুমে যে ভাইরাল ফ্লুটা আছে, সেই ফ্লুটাতে যারা ইমিউনোকম্প্রোমাইজ থাকে তাদের ক্ষেত্রে সাসেপ্টেবল ডেভেলপ সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন, নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা গ্রুপ। সেকেন্ড হচ্ছে আপনার যে সরাসরি ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে নিউমোনিয়া হচ্ছে। আমরা তো বললাম যে একটা হচ্ছে যে ভাইরালে আক্রান্ত, ভাইরাস ডিজিজে আক্রান্ত হওয়ার পরে বডি ইমিউনিটি কমার কারণে ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে নিউমোনিয়া হওয়া, এটা হচ্ছে একটা গ্রুপ। সেকেন্ড হচ্ছে আমার শরীরে হয়তো ব্যাকটেরিয়া ঢুকলো, সেটাই সরাসরি নিউমোনিয়া করতে পারে। অর্থাৎ নিউমোনিয়াটা নট নেসেসারি যে সবসময়
ভাইরাস দিয়ে শুরু হয়ে পরে ব্যাকটেরিয়া দিয়ে হবে। এটা ভাইরাল কারণ হতে পারে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল কারণ হতে পারে, প্রাইমারি ব্যাকটেরিয়াল ডিজিজের কারণ হতে পারে। আচ্ছা, বিভিন্ন কারণেই আসলে হতে পারে। আর এটা কোনো একটা বিশেষ সময় বেশি হবে এরকম কোনো না, এটা যে কোনো ইয়ারেই হতে পারে, ইয়ারের যে কোনো মানে নো এজ ইজ ইমিউন, নো ইয়ার ইজ মার্কড ফর দ্য নিউমোনিয়া। কিন্তু মুশকিল হচ্ছে যে যখন এই ফ্লু সংক্রমণটা হয় তখন তার প্রিভ্যালেন্সটা বেড়ে যায় আর কি। অর্থাৎ ফ্লুর বডি ইমিউনিটি কমার কারণে নিউমোনিয়াতে সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে হয়তো একটা পেশেন্ট নিউমোনিয়া নামে হাসপাতালে ভর্তি হলো, কিন্তু যখন আপনি হিস্ট্রি নিলেন তখন দেখা গেল তার কিছুদিন আগে তার জ্বর হয়েছিল, জ্বরে ভোগার পরে তার কাশি শ্বাসকষ্ট হচ্ছে, এক্সরে করে নিউমোনিয়াটা পাওয়া গেল। মানে এই বর্ষাকালে কি বায়ু দূষণের কারণে বা বর্ষার যে আর্দ্রতা রয়েছে সেটির কারণে বা বায়ু ছত্রাকের কারণে শ্বাসনালী সংকুচিত হয়ে যায়? হ্যাঁ, শ্বাসনালীর ধরনটা হচ্ছে এরকম যে কোনো ইনসাল্ট অফ দ্য এয়ারওয়ে, যদি ইনসাল্ট হয় এয়ারওয়েতে তখন এটা রিয়েক্ট করে বাই ব্রঙ্কোকনস্ট্রিকশন, অন্য কোনো ওয়ে নাই। অর্থাৎ আমার শ্বাসনালীতে যদি কোনো জীবাণু ঢুকে, সেটা ব্যাকটেরিয়া হোক, সেটা ভাইরাস হোক, সেটা ফাঙ্গাস হোক, সেটা টিউবারকুলোসিস হোক, যে কোনো জীবাণু ঢুকুক না কেন, আমার শ্বাসনালী প্রথমে রিয়েকশনটা করবে সংকোচন, কথা সে ন্যারো হয়ে যাবে, তখন এই কাশিটা শুরু হবে। এয়ারওয়ে ডিফেন্স মেকানিজম হচ্ছে কাফ ইজ দ্য মেইন ডিফেন্স মেকানিজম অফ দ্য এয়ারওয়ে। অর্থাৎ সে সংকুচিত হয়ে কাশি দিয়ে সেটাকে বের করার চেষ্টা করবে। যখন সেই জীবাণুটা থেকে যাবে, যখন সে মাল্টিপ্লাই করবে, তখন সেই ডিজিজটাকে প্রডিউস করবে। আমাদের যে কোনো এয়ারওয়ে ইনসাল্টের প্রধান লক্ষণটা হচ্ছে কাশি, এবং সেই কাশির তৈরির প্রধান কারণটা হচ্ছে ন্যারোয়িং অফ দ্য এয়ারওয়ে, অন্য কোনো কারণ না। যে কোনো কারণে শ্বাস যখন শুরু হবে তখন সে কাশি দিয়ে সেটাকে রিফ্লেক্স দিয়ে সে কাশি হবে, এবং সে চেষ্টা করবে একটু ওভারকাম করার জন্য। যদি সে ওভারকাম করতে না পারে, দেন প্রডিউস দ্য ডিজিজ। আচ্ছা, বর্তমানে আমরা দেখতে পাই অ্যালার্জি বা রাইনাইটিস এর যে সমস্যা, সেই সমস্যা অনেকেই ভুগছেন। সেক্ষেত্রে করণীয়টা কি? অ্যালার্জি রাইনাইটিসটা সাধারণত দু ধরনের হতে পারে। একটা হতে পারে আপনার পেরিনিয়াল, আর একটা সিজনাল। সিজনালটা হচ্ছে যেটা আমরা তখন ডিসকাস করলাম, যে বর্ষাকালে, শীতকালে, চেঞ্জ অফ সিজন, ফ্লাকচুয়েশন অফ টেম্পারেচারের সাথে সেটা হতে হবে, এটাকে আমরা বলি সিজনাল। এবং সেটা লিমিটেড। ইউজুয়ালি বাইরের দেশে আপনার হে ফিভার হয় খুব বেশি, যেটা ফুলের পরাগ থেকে হয়ে থাকে। আমাদের দেশেও আমরা যেখানে অনেক বেশি গাছপালা থাকে, যেখানে ফুল ফুটে, সেখানে কিন্তু এটা হতে পারে। তো এটা সিজনাল, এটা একেবারে লিমিটেড টু দ্য সিজন, এবং এটা খুবই বেশি মারাত্মক আকার ধারণ করে না। সাধারণত এটাতে আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে পারি, অথবা নাক দিয়ে যদি পানি পড়ে খুব বেশি, সেক্ষেত্রে আমরা নাকে নর্মাল স্যালাইন দিয়ে স্প্রে করতে পারি। কোনো কোনো ক্ষেত্রে হয়তো অ্যান্টি ইনফ্লেমেটরি লাগতে পারে, খুব রেয়ার ক্ষেত্রে লাগতে পারে। কাশি যদি কারো খুব বেশি হয়, সেই ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমরা হাইপার রেসপন্সিভ এয়ারওয়ের কারণে অ্যান্টি ইনফ্লেমেটরি ইনহেলার ইউজ করতে পারি। অনেকের তার ধারণা থাকবে যে ইনহেলার শুধুমাত্র অ্যাজমাতে ইউজ হয়, আসলে কিন্তু তা না। এটা হচ্ছে যে শ্বাসনালীর প্রদাহ কমানোর জন্য আমরা যে কোনো সময় ইনহেলার ইউজ করতে পারি। নট নেসেসারি যে এটা শুধু অ্যাজমা মেডিকেশন, তা কিন্তু না। শুধু এটা হচ্ছে একটা গ্রুপ। সেকেন্ড গ্রুপ হচ্ছে যেটা পেরিনিয়াল, অর্থাৎ সারা বছর ব্যাপী তার হাঁচি, কাশি, সর্দি লেগেই আছে। এটা কিন্তু একটা ডিজিজ আসলে বেসিক্যালি। এটা কি অ্যালার্জিক রাইনাইটিস? এটা অ্যালার্জিক রাইনাইটিস, যেটা আমরা বলতেছি অ্যালার্জিক রাইনাইটিস, সারা বছর ব্যাপী হচ্ছে। এবং এটা অনেক ক্ষেত্রে এটা ইউজুয়ালি মাল্টিফ্যাক্টরিয়াল। একটা হচ্ছে এনভায়রনমেন্ট, একটা জেনেটিক সাসেপ্টিবিলিটি, আর হচ্ছে আপনার সাম সার্কামস্টেন্স, রিয়েলি যেটা যেখানে সে বাস করছে সেখানকার অবস্থার উপর ডিপেন্ড করে এটা হয়, মাল্টিফ্যাক্টরিয়াল অ্যাকচুয়ালি। তো এখানে জেনেটিক প্রিডিসপোজিশন যদি কারো থাকে, তার সাথে যদি আমরা এনভায়রনমেন্টাল এবং যদি সারাউন্ডিংস সবগুলো একসাথে করি, তখন কিন্তু সে সারা বছর তার হাঁচি, কাশি, সর্দি লেগেই থাকে। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে রিজনটাকে বের করার জন্য, হোয়াটস দ্য রিজন বেসিক্যালি, যে এটা কি আসলে তার যেখানে সে বাস করছে সেই পরিবেশগত কারণ হচ্ছে নাকি অন্য কোনো কারণ। যদি পরিবেশগত কারণ হয়ে থাকে, তখন আমরা যে অ্যাডভাইস করি, প্রপার অ্যাডভাইস যদি দিই, সেই পরিবেশ থেকে উত্তরণ হয়ে সে কিন্তু সেরে যায়। অনেকের আছে এটা লম্বা সময় পারসিস্ট করে, যেমন সারা বছর সে হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, পড়ালেখা করতে পারছে না সর্দির জন্য, সকালে উঠেই 8-10টা হাঁচি দিচ্ছে। সেই ক্ষেত্রে তাকে ডেফিনেটলি তাকে অ্যান্টি ইনফ্লেমেটরি নেজাল স্প্রে দিতে হবে, পাশাপাশি অ্যান্টিহিস্টামিন
অর্থাৎ মন্টিলুকাস জাতীয় ওষুধ এগুলো আমরা অ্যাডভাইস করে থাকি, তাতে করে বেশিরভাগ ক্ষেত্রে এটা ইমপ্রুভ করে যায়। তার মানে এই ওষুধগুলো কি নিজেরাই দোকান থেকে কিনে নিয়ে খাবে নাকি ডাক্তারের পরামর্শ নিতে হবে? অ্যাকচুয়ালি যে যদি সিজনাল হয় সেটা কিন্তু ওভার দ্য কাউন্টারই মেডিকেশনগুলো পাওয়া যায়, কিন্তু যদি রাউন্ড দ্য ইয়ার হয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটা খাওয়াটা শ্রেয়। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যাদের আপনার স্পেসিফিক রিজনে অ্যালার্জি রাইনাইটিস হয়, অনেকের আছে ডাস্ট থেকে হচ্ছে, শুধুমাত্র ডাস্ট, তার অন্য কোনো কিছু তাদের অ্যালার্জেন নাই। সেই ক্ষেত্রে আমরা ডাস্ট থেকে তো আর হচ্ছে না, ডাস্ট মাইট থেকে হচ্ছে, সেই ক্ষেত্রে অ্যান্টিমাইট কিছু ড্রপ আজকাল অনেক দেশেই পাওয়া যায়, অ্যান্টিমাইট ড্রপ ইউজ করলে বেশ ভালো সুফল পাওয়া যায়। এটা একটা গ্রুপ। সেকেন্ড হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার কিছু ফুড থেকে হয়, অনেকের আছে যে চিংড়ি মাছ খেলে হয়, বেগুন খেলে হয়, বিভিন্ন ডিপেন্ড করে, পুঁই শাক খেলে হয়, সেই ক্ষেত্রে সেগুলো অ্যাভয়েড করবে, অ্যাভয়েড করলে কিন্তু এটা সম্ভব। এবং সেই জন্য কিন্তু এখন সারা বিশ্বে চেষ্টা করা হচ্ছে যে ফুড তো হাজার হাজার লক্ষ লক্ষ টাইপের ফুড আছে, কিন্তু আমরা যে ন্যাচারালি প্রতিদিন যে খাবারগুলো খাই, যেগুলো আমাদের দেশে আমাদের বাঙালি হিসেবে আমরা যে খাবারগুলো খাই সেগুলো থেকে যদি তার অ্যালার্জি হয়ে থাকে সেটা কিন্তু বের করার ওয়ে আছে। কিন্তু আমরা দুটো ওয়ে আছে, একটা হচ্ছে রক্তে স্পেসিফিক ইমিউনোগ্লোবিন ই করা যায় এক ধরনের, অথবা আমরা স্কিন অ্যালার্জি টেস্ট করে সেটাকে আইডেন্টিফাই করা সম্ভব যে তার কী টাইপের অ্যালার্জি আছে। এবং সেটা যদি আইডেন্টিফাই করা সম্ভব হয়ে যায় তাহলে সেগুলো অ্যাভয়েড করলে কিন্তু হেলদি লাইফ লিড করা সম্ভব। যে আমরা আরও বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করব এবং এই সকল সমস্যার থেকে মুক্তির সহজ কোনো উপায় আছে কিনা সেই বিষয়ে আপনার কাছে জানতে চাইব, কিন্তু একটা বিরতির পর। দর্শক কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মাঝেই। দেখছেন স্বাস্থ্য সংলাপ। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন স্বাস্থ্য সংলাপ। আজ আমরা কথা বলছি এই সময়ের অসুখ বিসুখ, চিকিৎসা ও করণীয় এই বিষয়ে। কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন একজন বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আলী হোসেন। আপনাকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। এবারে আসলে যে বিষয়ে জানতে চাই, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস এবং ব্রঙ্কিওলাইটিস, মানে এই দুটি সমস্যায় কারা বেশি আক্রান্ত হচ্ছেন? আরএসবি তো হচ্ছে বাচ্চাদের অসুখ, বেসিক্যালি এটা হচ্ছে 2 বছরের নিচে যে বাচ্চা আছে ওনাদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে, বাচ্চারাই এটা আক্রান্ত হয়, যেটাকে আমরা ব্রঙ্কিওলাইটিস বলে থাকি। এবং সেখানে ইজিলি বুকে, যেটা বলেছিলাম যে শাঁসা শব্দ হয়, শ্বাসকষ্ট হয় এবং ইন্ডোরিং অফ দ্য চেস্ট ওয়াল অর্থাৎ বুক দেবে যায়, এগুলো নিয়ে সাধারণত প্রেজেন্ট করে বাচ্চারা। কোনো কোনো ক্ষেত্রে রক্তে অক্সিজেনের ঘাটতি হয় এবং অক্সিজেনের মাত্রা কমে যায়, সেক্ষেত্রে হয়তো অক্সিজেন দেওয়ার প্রয়োজন হতে পারে, পাশাপাশি নেবুলাইজার দিতে হয়, তাতে কিন্তু বেশিরভাগ বাচ্চাই ইমপ্রুভ করে যায়। এবং এটা প্রিভেনশনের জন্য সারা বিশ্বব্যাপী এখন ভ্যাকসিন আছে। আমাদের দেশে যদিও ইপিআই শিডিউলের মধ্যে এই ভ্যাকসিনটা অন্তর্ভুক্ত করা নাই, কিন্তু আমাদের সেই ভ্যাকসিন পাওয়া যায়। এই ভ্যাকসিনটা দুভাবে দেওয়া যেতে পারে। একটা হচ্ছে যে গর্ভবতী মাকে আমরা যদি 32 থেকে 36 সপ্তাহের মধ্যে দিয়ে দিই, তাহলে যে অ্যান্টিবডি তৈরি হবে সেটা বাচ্চার মধ্যে চলে যাবে এবং বাচ্চাকে প্রোটেক্ট করবে। যদি কোনো কারণে মাকে দেওয়া না হয়ে থাকে তাহলে বাচ্চা জন্মগ্রহণের পরে এই যে 8 মাসের মধ্যে আমরা এটা দিয়ে দিতে বলি। সেই ক্ষেত্রে কিন্তু ওই যেই সিজনে যে আরএসবি সংক্রমণ হয় সেখান থেকে সে প্রোটেক্টেড থাকবে। আচ্ছা, এবারে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই দেখা যায় যে অ্যান্টিবায়োটিক শুরু করেন, হয়তো চিকিৎসকের পরামর্শেই শুরু করেন, কিন্তু অ্যান্টিবায়োটিক শেষ করেন না, কোর্সটা শেষ করেন না। অনেকে আবার আছেন যে চিকিৎসকের কোনো পরামর্শ না নিয়ে দোকান থেকে নিজেই অ্যান্টিবায়োটিক কিনে খাওয়া শুরু করেন। এই দুটোর ক্ষেত্রে আসলে কি কি সমস্যা হতে পারে? সমস্যা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক দেওয়া এবং এটা চালানোর একটা কতগুলো পদ্ধতি আছে। আমরা অ্যান্টিবায়োটিক তখনই দিব যখন আমরা ঠিক করব যে তার অ্যান্টিবায়োটিকের প্রয়োজনীয়তা আছে। সেই প্রয়োজনীয়তা বোঝার জন্য আমাদের কি দেখতে হবে, আমাদের রক্তে WBC কাউন্টটা দেখতে হবে, আমাদের প্রোক্যালসিটোনিন নামে একটা মার্কার আছে সেটা দেখতে হবে, সিআরপি দেখতে হবে, অথবা তার এক্সরেতে কোনো ফাইন্ডিং আছে কিনা দেখতে হবে। এগুলো দেখে যদি আমরা কনভিন্স হই যে তার ব্যাকটেরিয়াল কারণে সংক্রমণটা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক শুরু করার পূর্বে ব্লাড কালচার, স্পুটাম কালচার পাঠিয়ে দেব। তারপরে একটা আমাদের দেশের প্রেক্ষাপটে কী কারণে এটা হতে পারে চিন্তা করে একটা অ্যান্টিবায়োটিক শুরু করব, পরে কালচার দেখে আমরা নির্ণয় করে কতদিন সেটা দিতে হবে। এটা হচ্ছে একটা গাইডলাইন অ্যান্টিবায়োটিক দেওয়ার। সমস্যা হচ্ছে যে আমাদের দেশে ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক সেল করা হয়, যেটা পৃথিবীর কোথাও সেল করা হয় না।
পৃথিবীর কোনো দেশেই অ্যান্টিবায়োটিক আপনি চাইলে পাবেন না, একমাত্র ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া। কিন্তু আমাদের দেশে আপনি ফার্মেসিতে গিয়ে যদি বলেন যে আমার গলা ব্যথা হয়েছে, একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে। এবং ইন্টারেস্টিংলি হচ্ছে যে অ্যান্টিবায়োটিক দিবে সেটা হয়তো তাকে 4টা অথবা 5টা ট্যাবলেট অথবা ক্যাপসুল দিয়ে দিল, যেটা কোনো কোর্সও সে কমপ্লিট করলো না, সে খেলো 2 দিন পরে সেটা ভালো ফিল করলো, আবার হয়তো 1 সপ্তাহ পরে অসুস্থ হলো, আবার 4টা খেলো। এইভাবে যে সে অ্যান্টিবায়োটিক খাচ্ছে র্যান্ডমলি, তার তার যেটা হচ্ছে আমাদের যে ব্যাকটেরিয়া যেগুলো আমাদের প্রিভেইল করে আমাদের দেশে, তারা ডেভেলপ রেজিস্ট্যান্স টু দ্য অ্যান্টিবায়োটিক। সেজন্য আমরা দেখতে পাই যে যখন কোনো টারশিয়ারি কেয়ার হাসপাতালে কোনো রুগী আসেন, তাকে যদি আমরা স্পুটাম অথবা ব্লাড কালচার করতে দিই, আমরা যখন দেখব যে 90% অফ দ্য অ্যান্টিবায়োটিক বিকাম রেজিস্ট্যান্ট টু দ্য ব্যাকটেরিয়া টু দ্য অ্যান্টিবায়োটিক। আমরা দেখতে পাই যে সব ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্স ডেভেলপ করে যাচ্ছে। এটাকে হচ্ছে, এটা হওয়ার মেইন কারণটাই হচ্ছে ইনডিসক্রিমিনেট ইউজ অফ দ্য অ্যান্টিবায়োটিক, অন্য কোনো কারণ না। কিন্তু পৃথিবীর কোথাও এত রেজিস্ট্যান্স পাওয়া যায় না, আমরা যত বেশি পাই। আমরা দেখতে পাচ্ছি যে একটা নতুন অ্যান্টিবায়োটিক মার্কেটে এসেছে, যেটা হয়তো আমরা স্পেশালিস্ট হিসাবে আমরা ইউজ করার জন্য 10 বার চিন্তা করি যে এই ওষুধটা এই পেশেন্টটাকে এখন না দিতে আমরা হাতে রাখি, আমরা এর আগের জেনারেশনটা দিই, পরে এটা দেব। কিন্তু যখন একটা পেশেন্ট তখন গ্রাম থেকে আসলো, আমরা দেখলাম সে অলরেডি ওইটা পেয়ে আসছে, সুতরাং উই হ্যাভ নাথিং টু ডু, জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো আপনি শুনে আশ্চর্য হবেন যে একটা কম্বিনেশন আছে সেপ্টাজিডিম, একটা ডুয়েল কম্বিনেশন একটা অ্যান্টিবায়োটিক মার্কেটে এসেছে, খুব বেশি দিন হয়নি এসেছে। আমরা তো এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে গেছে অলরেডি বাই দিস টাইম, যেটা হওয়ার কথা না। সেটা হচ্ছে কি জন্য, যে ইনডিসক্রিমিনেট ইউজ অফ দ্য অ্যান্টিবায়োটিক, অন্য কোনো কারণ না। কিন্তু সুতরাং আমি আমার একটা এই অনুষ্ঠানের আমার একটা সাজেশন থাকবে সবার প্রতি, বিশেষ করে যারা এই অ্যান্টিবায়োটিক আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সাজেশন থাকবে যে একটা নীতিমালা করা উচিত যে অ্যান্টিবায়োটিক কারা লিখতে পারবে, হু আর এবল টু প্রেসক্রাইব, কারা অ্যান্টিবায়োটিক লিখতে পারবে, এবং যখন ফার্মেসিতে যাবে ফার্মেসিতে একটা গাইডলাইন থাকবে যে অ্যান্টিবায়োটিক সেল করার আগে সে কী কী দেখবে, যে পেশেন্টের কাছে ভ্যালিড প্রেসক্রিপশন আছে কিনা, এবং এই প্রেসক্রিপশনটা কোনো ভ্যালিড ফিজিশিয়ানের কিনা, যে বিএমডিসি রেজিস্টার্ড ফিজিশিয়ানের কিনা, তাহলে অ্যান্টিবায়োটিক সেল করা উচিত। প্রেসক্রিপশন তো মানে চিকিৎসকরাই লিখতে পারেন, সেক্ষেত্রে প্রেসক্রিপশন তো আমাদের দেশে তো একটা প্রেসক্রিপশন করার জন্য চিকিৎসক ইজ নট ম্যান্ডেটরি। আপনি দেখতে পাবেন যে নাম লিখে দিল, সে হয়তো ডাক্তার অমুক লিখে ফেললো, কিন্তু হয়তো সে হি ইজ নট কোয়ালিফাইড রেজিস্টার্ড প্র্যাকটিশনার, হি ইজ রিটেন দ্য অ্যান্টিবায়োটিক, সেটা অ্যান্টিবায়োটিক লিখে দিল। ফার্মেসিতে যারা থাকবেন তারা কি করে বুঝতে পারবেন? কেন, তারাই তো অ্যান্টিবায়োটিক সেল করতেছে। হ্যাঁ, কিন্তু মানে ওটা কি ডাক্তারেরই প্রেসক্রিপশন কিনা সে তো জানা উচিত যে আমার বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার আছে কিনা। রেজিস্ট্রেশন নাম্বারটা ওখানে থাকতে হবে, নাম্বার আছে কিনা, ওই নাম্বার লিস্ট থাকতে হবে। এক্স্যাক্টলি। এবং সে তো ইজিলি এখন তো অ্যাপস দিয়ে এটা চেক করা সম্ভব যে এই ডাক্তার আদৌ রেজিস্টার্ড ফিজিশিয়ান কিনা, দেন হি ক্যান সেল ইট। এই ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিকের কারণে আমাদের এত অ্যান্টিবায়োটিক আমাদের দেশে আছে, কিন্তু আমাদের ইফেক্টিভ অ্যান্টিবায়োটিকগুলো ইফেক্টিভভাবে পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে না। তার বেসিক কারণটা হচ্ছে মিস ইউজ অফ অ্যান্টিবায়োটিক, অন্য কোনো কারণ না। কিন্তু আচ্ছা, মানে দারুণ কথা আর কি বলেছেন যে ফার্মাসিস্টদের কাছেও আসলে ফার্মেসিতে যারা থাকবেন তাদের কাছেও ডাক্তারের লিস্টটা থাকতে হবে, সেটা চেক করে যেন তারা দেন ওষুধ। আমরা আরেকটা প্রসঙ্গে কথা বলতে চাই, টিবি বা যক্ষ্মা, এটির আসলে কারণ কি, লক্ষণগুলো কি, চিকিৎসার উপায় কি? একটা জীবাণু দিয়ে হয়, ব্যাকটেরিয়া দিয়ে হয়। আমাদের দেশে একটা হাই বার্ডেন কেন্দ্র, কিন্তু আমরা যদি 2/3 অফ দ্য টিবি আমাদের পৃথিবীর 8টা দেশে হয়, আর 1/3 হচ্ছে পৃথিবীর সব দেশ মিলিয়ে। সুতরাং এই 2/3 টিবির ক্ষেত্রে 3টা দেশ হচ্ছে কন্ট্রিবিউটিং, তার মধ্যে হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ। এই 3টাতে কিন্তু হাইয়েস্ট বার্ডেন টিবি কান্ট্রি। কারণ কি? এর কারণ হচ্ছে ওই যে আমাদের যে ওভার পপুলেশনস, আমাদের ডেন্স পপুলেশনস একটা কারণ। সেকেন্ড হচ্ছে যে আমাদের ক্ষেত্রে এখন অবশ্য অনেক উন্নত হয়েছে যে টিবি ডিটেকশন হলো, চিকিৎসা নিল, কিছুদিন পর আবার চিকিৎসা নেয় না, সেজন্য আমাদের এই টিবিটা ল্যাটেন্ট থেকে যাচ্ছে, আবার হচ্ছে। থার্ড হচ্ছে যে আমাদের যে মানে প্রতি বর্গ কিলোমিটারে যে এত ডেন্সলি পপুলেটেড পপুলেশন, তারা কিন্তু স্প্রেড করে ইজিলি। স্লামগুলোতে যদি একজনের টিবি হয়, সে কাশির সাথে আরও 10 জনকে ছড়াচ্ছে।
এবং যেহেতু টিবিটা একটা স্লো গ্রোয়িং ব্যাকটেরিয়া, সুতরাং যেহেতু অ্যাকিউট ইনফেকশন নিয়ে খুব বেশি প্রেজেন্ট করে না এরা, সুতরাং সে হয়তো প্যারাসিটামল খাচ্ছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, হয়তো টিবিতেই ভুগছে, সে ছড়াচ্ছে এবং সে নিজেও সাফার করছে। সুতরাং আমাদের দেশ হচ্ছে মানে ওয়ান অফ দ্য হাই বার্ডেন কান্ট্রি ফর দ্য টিউবারকুলোসিস। কিন্তু একটা আশার বিষয় হচ্ছে আমাদের দেশে টিবির চিকিৎসা পুরোটাই বিনামূল্যে পাওয়া যায়। আমাদের সরকারি লেভেল থেকে টিবির চিকিৎসা সবাইকে বিনামূল্যে দেওয়া হয়ে থাকে। সেই জন্য এখন বর্তমানে আমাদের যে টিবি কন্ট্রোল প্রোগ্রামগুলো আছে এগুলোর দ্বারা কিন্তু টিবি অনেকাংশে আমাদের দেশে কমে যাচ্ছে। এখন বর্তমানে কিন্তু ওই হু গাইডলাইন অনুযায়ী যেটাকে আমরা একসময় লেটেন্ট টিবি বলতাম, সেটাকে এখন বলে টিউবারকুলোস ইনফেকশন বলে। অর্থাৎ তার টিবিটা বডিতে জীবনটা প্রবেশ করেছে কিন্তু সেটা এক্সপ্রেস করেনি, সেটাই ডিটেকশনের একটা ওয়ে আছে। সেটা ডিটেকশন করে যদি বোঝা যায় যে তার ওই ধরনের টিবির জীবাণু তার শরীরে আছে, তাহলে কিন্তু তার চিকিৎসাও কিন্তু বিনামূল্যে দেওয়া হচ্ছে। তার কারণে কিন্তু টিবি রিলেটেড কমপ্লিকেশনগুলো অনেকাংশে কমিয়ে আসছে আমাদের দেশে। যদিও স্টিল আমরা কিন্তু ওয়ান অফ দ্য হাই বার্ডেন কান্ট্রি। তো আসার কথা হচ্ছে যে সরকারের সদিচ্ছার কারণে, ফ্রি ওষুধ পাওয়ার কারণে, জনগণের সচেতনতার কারণে টিবি অনেকাংশে কিন্তু আমরা কমিয়ে আনতে সক্ষম হচ্ছি। এবং আমার মনে হয় যে এভাবে যদি চলতে থাকে হয়তো 2030 সাল নাগাদ আমরা মোটামুটি টিবিটাকে অলমোস্ট আমাদের কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। এবার আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে মানে যেটা জানতে চাই, শ্বাসতন্ত্র সংক্রান্ত যত ধরনের রোগ হয় সেগুলো থেকে বাঁচবার জন্য মানে আমাদেরকে যদি কিছু টিপস দিতেন, বা কি কি করলে এই কোনো রোগেই আমরা আক্রান্ত হব না। কোনো রোগে আক্রান্ত হওয়াটা ঠিক না, আক্রান্ত হব অথবা তার মাত্রা কম হবে অথবা ফ্রিকোয়েন্টলি হবে না। সেই জন্য যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম করা। এটা খুবই ইম্পর্টেন্ট, নিয়মিত ব্যায়াম করা এবং সুষম খাদ্য খাওয়া অর্থাৎ ব্যালেন্স ডায়েট খাওয়া, প্লাস প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি, অ্যান্টিঅক্সিডেন্ট খাওয়া। পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে ভ্যাকসিন নিয়ে নেওয়া, অর্থাৎ যে ফ্লু ভাইরাস, নিউমোনিয়া ভ্যাকসিনগুলো আমরা সবাইকে রিকমেন্ড করতে বলি, এটা নিয়ে নেওয়া। আর ফোর্থ হচ্ছে যে নিজের ওজনটাকে কমাতে রাখতে হবে, ওয়েট কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর, এটা কিন্তু একটা কোমরবিড কন্ডিশন, ওয়েটটা কমানো। আর জাঙ্ক ফুডগুলোকে ডিসকারেজ করা, অর্থাৎ যে প্রচুর বাজারে জাঙ্ক ফুড পাওয়া যায় এগুলোকে ডিসকারেজ করা। এগুলো যদি করতে পারি এবং আমরা যদি এনভায়রনমেন্টাল পলিউশনটাকে কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমাদের সুস্থ, স্বাভাবিক, শ্বাসতন্ত্র মুক্ত জীবনযাপন করা সম্ভব। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমরা অনেক কিছু আজকে জানতে পারলাম। অন্য কোনো দিন নিশ্চয়ই আরও বিস্তারিত জানতে পারবো। ধন্যবাদ আপনাকে আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ ছিলেন, আপনারা নিশ্চয়ই শ্বাসতন্ত্র সংক্রান্ত অনেক ধরনের সমস্যার কথা আজকে আমাদের সঙ্গে জানতে পারলেন। আগামী পর্বে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।